মাধ্যমিকে ভর্তিতে ৫% কোটা পাবে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবার, জানালো মন্ত্রণালয়। ডিসেম্বরে ভোট করতে সরকারের উদ্যোগ দেখছেন না সালাউদ্দিন, নির্বাচন দেরি হলে বাড়বে ষড়যন্ত্র। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আশাহত নন অমর্ত্য সেন, সংকট সমাধানে ডক্টর ইউনূসের ওপর আস্থা। শিকার, পাচার, আবাসস্থল সংকটে বিপন্ন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, আইনের কঠোর প্রয়োগ দাবি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজুদ্দমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের পুত্র কন্যাদেরও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫% কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। কোটা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। ভর্তির সময় প্রমাণপত্রের মূল কপি দেখাতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের জন্য ৫% কোটা ছিল। তবে কোটায় সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের পদক্ষেপ দৃশ্যমান নয়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আলোচনা সভায় তিনি আরও বলেন, নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র আরও বাড়বে। তার দাবি, সবার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। এই প্রস্তাবের সাথে সংস্কার কমিশনের খুব বেশি পার্থক্য নেই। গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে বিভিন্ন কূটকৌশল চলছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আলোচনায় জাতীয় নাগরিক পার্টির প্রস্তাবিত সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ গঠন নিয়ে সমালোচনা করেন বিএনপি নেতারা। এই যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না। নির্বাচন নিয়ে দলগুলোর বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন, কারণ সব দলই চায় গ্রহণযোগ্য ভোট। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, ভোট সন্ত্রাস করে সাময়িক জয় পেলেও আখেরে জেতা যায় না। ২০২৪ সালে তালিকায় যুক্ত হওয়া ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে তালিকা প্রকাশ করা হয়। ভোটার বৃদ্ধির হার ১.৫৪। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে এই উদ্বোধনী অনুষ্ঠানে সিএসি জানান, দেশে মোট ভোটার ১২,৩৭,৩২,২৭৪ জন। ভোটার বেড়েছে প্রায় ১৯ লাখ। সিএসি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, সেখানে আপনাদের যে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটা, আমি এটাকে একটা রিফ্লেকশন হিসাবে বিবেচনা করছি। পরে ভোটার দিবসের আলোচনা অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, ভোট নিয়ে সহিংসতা বা রাতে সিলমারা দেখতে চান না তারা। জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। বিগত প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর মূল দায় ইসির। এটা আমাদের বেসিক র ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে ভোট অনুষ্ঠান করব, সেটাকে কোনো মিথ বা কোনো ধরনের ভুয়া অভিযোগে অভিযুক্ত হতে আমরা দিব না।
আলোচনা অনুষ্ঠানে সিএসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্য কমিশনের উপর এত প্রত্যাশা মানুষের ছিল না। বিভিন্ন দলের দেয়া বক্তব্য গণতান্ত্রিক সৌন্দর্য, বিপরীতমুখী বক্তব্য দিলেও তারা ঐক্যে পৌঁছাবে বলে বিশ্বাস করে ইসি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সুতরাং যখনই বিভিন্ন দল বিপরীতমুখী বক্তব্য দেয়, আমি আদৌ এতে কিন্তু আশাহত হই না। ফাইনালি দেখবেন এট দি এন্ড অফ দি ডে আমাদের রাজনীতিবিদরাও কিন্তু ভুল করে। দেখবেন যে এট দি এন্ড অফ দি ডে মানুষ যখন চায়, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সেই বিশ্বাস আমার আছে। সিইসি জানান, সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে স্বাক্ষর নিতে পারে ঐকমত্য কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের উপর চালানো সব নৃশংসতার যথাযথ নথি না থাকলে সত্য আড়াল ও ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইজের সাথে সাক্ষাতে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, শাপলা চত্বরে বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন, দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায়ের পর বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বরতা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার আমলে সংঘটিত সব নৃশংসতার তথ্য নথিভুক্ত করতে হবে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, এ বিষয়ে প্রযুক্তিগত সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে চায় জাতিসংঘ। এ সময় জুলাই গণহত্যা ও নৃশংসতা নিয়ে তদন্ত প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। লুইস জানান, 5ই মার্চ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে এই রিপোর্ট পেশ করা হবে। নবায়নযোগ্য জ্বালানি এবং কার্বন বাজারে বড় বিনিয়োগ আকর্ষণ করতে চায় বাংলাদেশ। নরওয়ের সাবেক পরিবেশ মন্ত্রী এরিক সোলহেইমের নেতৃত্বে নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে বিশেষজ্ঞ দলটি। এ সময় তারা ছোট আকারের সৌর প্লান্ট, কার্বন বাজার, কৃষি বনায়ন এবং যৌথভাবে নেপালে জলবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহ দেখায়। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, সম্ভাবনাময় এই খাতে বিদেশি বিনিয়োগ আহ্বান করছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির আলোচনা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, কার্বন বাজার দেশকে $1 মিলিয়ন আয় করা এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে রক্ষায় সহায়তা করবে। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আশাহত নন বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। বলেন, সংকট সমাধানে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদক্ষেপে আশা দেখছেন তিনি। বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন আরও বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বে থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হবে না। তার মতে, এই ধরনের পদক্ষেপ একই ভুলের পুনরাবৃত্তি করবে, যার জন্য আওয়ামী লীগকে অন্য রাজনৈতিক দলগুলো দোষারোপ করছে। বাংলাদেশের জন্ম নেওয়া এই অর্থনীতিবিদ সামরিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা না করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে পুরনো বন্ধু উল্লেখ করে অমর্ত্য সেন জানান, অন্তর্বর্তী সরকার প্রধান খুবই যোগ্য এবং একজন অসাধারণ মানুষ। সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করা যায় কিনা সেই বিষয়টি ভাবতে ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। রোববার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। এ সময় তারেক রহমান রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বলেন, রমজান মাস আমাদের ধৈর্যশীল হওয়ার শিক্ষা দেয়। রমজান আমাদের শেখায় সংযম, কিভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আল্লাহর সৃষ্টিকে যত্ন নেওয়া রমজান আমাদেরকে শিক্ষা দেয়।
এ সময় তিনি সৎ কাজে উৎসাহিত করতে ও অসৎ কাজ থেকে নিরুৎসাহিত হওয়ার কথা বলেন। ইফতার মাহফিলে অংশ নেন ইসলামী মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার প্রায় ৭০ থেকে ৮০ জন শিশু, এতিম ও ছাত্রছাত্রী। খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। আমি এখানে উপস্থিত ওলেমা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। ৫ই অগস্টের পর যত হামলা ভাঙচুর হয়েছে তার ৯৯ ভাগই রাজনৈতিক বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার রাজধানীর মিরপুরে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আয়োজনে উলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে এই কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে আলেম ওলামাদের জেলে রাখা হয়েছে, ভিন্ন মত প্রকাশ করা হলেই আয়নাঘরে রাখা হয়েছে। কওমি ও আলিয়া মাদ্রাসায় যারা পড়েন তাদের মধ্যে বর্তমান সরকার পার্থক্য করে নাই বলেও মন্তব্য তার। হাসিনা সরকারের সময় জেলে থাকার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি কান্নায় ভেঙে পড়েন। সহনশীলতা ও সমমর্যাদার ভিত্তিতে বসবাস করলে এদেশে কোনো গোষ্ঠী সম্প্রদায় আতঙ্কে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করবে। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই নয়। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার ৯৯ কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই ১% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে ২,৪৫,০০,০০০ টাকা জব্দ করেছে দুদক। রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, সাইফুল আলমের বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। শুক্রবার রাতে তার সেনানিবাসের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই জব্দ করা হয় ২ ট্রাঙ্ক টাকা। এছাড়া ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমাম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা ৩টি মামলা করেছে দুদক। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাবেক ডিজিএফআই প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2,85,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায়। রমজানে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা বাজার অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধেই সরকার কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার বিকেলে রাজধানীর মিরপুর ১৪ পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত বছরের তুলনায় বাজার স্থিতিশীল বলেও দাবি করেন তিনি। এদিকে রাজধানীর লালমাটিয়ায় 2 নারীর ওপর হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকাশ্যে ধূমপান নারী পুরুষ সবার জন্যই আইনত দণ্ডনীয় অপরাধ। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। আরেকটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব, যেন জিনিসপত্রের দাম না বাড়ায়। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা, তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয়, ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়। আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়, আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়িয়ে দেয়। রমজান মাসে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটানো এবং সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত এলএনজি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। রোববার রাজধানীর সার্কিট হাউস জামে মসজিদের সামনে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, রমজানে 3 কার্গোর পাশাপাশি অতিরিক্ত 1 কার্গো এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। তাই এ মাসে কোনো লোডশেডিং হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। বলেন,
সেচ ও গরমের কারণে গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা 17 থেকে 18,000 মেগাওয়াট হয়ে যায়। এছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত এবং অতিরিক্ত আলোকসজ্জার জন্য 5 থেকে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। তাই এসির তাপমাত্রা 25 ডিগ্রি রাখার অনুরোধ জানান উপদেষ্টা। বাসাবাড়িতে যে বিদ্যুতের যাতে অপব্যবহার না হয়, তারপরে হচ্ছে যে ওই শপিং মল টলে যাতে আলোকসজ্জা অতিরিক্ত আলোকসজ্জা না করা হয়। আশা করি আমরা যে ব্যবস্থা নিয়েছি, আমরা রমজানের 4 কার্গো অতিরিক্ত এলএনজি আমদানির ব্যবস্থার উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করতেছি যে আমরা এই রমজান মাসে ইনশাআল্লাহ কোনো লোডশেডিং হবে না। রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার জমে উঠেছে। হরেক রকমের ইফতারির আইটেমে ভরা পুরো বাজার। রোববার দুপুর থেকেই চলে বিক্রেতাদের হাঁক ডাক। তাদের দাবি, ঐতিহ্যগত কারণেই নয়, গুণগত মান এবং স্বাদের জন্যই চকবাজারের ইফতারির কদর বেশি। টেবিলে সাজানো ইফতারের ঐতিহ্যবাহী নানা ধরনের খাবার, এসবের সুগন্ধ ছড়িয়ে পড়েছে পুরো চকবাজারে। শিক কাবাব, কাঠি কাবাব, সুতি কাবাব, টেংরি কাবাবের পোস্টার সাজিয়ে বসেছেন বিক্রেতারা। রয়েছে আস্ত মুরগি, কোয়েল ও খাসির লেগ রোস্ট, গরু মুরগির হালিম। শুধু মাংসের আইটেম নয়, সবজি নান, দুধ নান এবং পরোটা, কিমা পরোটাও চলছে সমান তালে। খাবারের স্বাদ ও বৈচিত্র্যের জন্য ঢাকার বিভিন্ন জায়গার বাসিন্দারা যান চকবাজারে ইফতার কিনতে। বাহারি ইফতারির বাজার জমজমাট থাকে পুরো রমজান মাস। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজা শুরু হলেও রাজধানীতে এখনো জমে ওঠেনি হোটেল রেস্তোরাঁর সেহরি। ঢাকার অভিজাত এলাকার বেশিরভাগ রেস্তোরাঁয় শুরু হয়নি সেহরির আয়োজন। আর পুরান ঢাকায় ভালো প্রস্তুতি থাকলেও লোক সমাগম তেমন নেই। সপ্তাহখানেক পর ঈদের কেনাকাটা শুরুর সাথে সাথে সেহরির ভিড় বাড়ার আশা রেস্তোরাঁ মালিকদের। রাত 3:30, ধানমন্ডির 7 মসজিদ রোড এলাকা। হরেক রকমের রেস্তোরাঁয় রমজানের সেহরির সময়ে থাকে জমজমাট আয়োজন। তবে রোজার প্রথম কয়েকদিন সেহরির সময়ে খুলছে না বেশিরভাগ রেস্তোরাঁ। নতুন ঢাকার চেয়ে কিছুটা ভিন্ন চিত্র পুরান ঢাকার। সেহরিতে এখানকার হোটেল রেস্তোরাঁগুলোতে আছে ব্যাপক আয়োজন। বিরিয়ানি সহ ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আছে সাদা ভাত ও বিভিন্ন তরকারির পসরা। তবে রোজার শুরুর দিকে ক্রেতার উপস্থিতি কম। 24 ঘন্টা খোলা থাকে, ঠিক আছে, এই জন্য বিভিন্ন জায়গা থেকে এই জায়গা খাবার খেতে আসে। আর এই জায়গার খাবারটা হলো সুস্বাদু, সবাই পছন্দ করে। ট্রেন্ড আছে পুরান ঢাকায় এসে সেহরি করার। এই নাজিরা বাজার একটা বিরিয়ানি বা আপনার পুরান ঢাকার যত ইয়াগুলো আছে সেগুলো ঐতিহ্যই পুরান ঢাকাতে পাওয়া যায়, সেজন্য নাজিরা বাজারে সবার আকর্ষণটা বেশি। ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসের প্রথম সপ্তাহে বেশিরভাগ মানুষ পরিবারের সঙ্গে বাসায় সেহরি করায় হোটেল রেস্তোরাঁয় চাপ কম। 10 রোজার পর বিভিন্ন বিপণী বিতানে ঈদের কেনাকাটা শুরু হলে বাড়বে ভিড়। সবচেয়ে বেশি লোক সমাগম হবে বৃহস্পতি ও শুক্রবার রাতে। এখন একটু কম, রোজার 10টার পরে বেচাকেনা সুন্দর হয়, এ সময় অনেক বেচাকেনি করি, তখন ভালো লাগে। রমজান মাস জুড়েই রাজধানীর বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় থাকছে সেহরির নানা আয়োজন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিমিত ধৈর্য ও সংযমের মাধ্যমে রমজানের মাসের পবিত্রতা রক্ষা করার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। তারা বলছেন, ভোগবিলাস, হিংসা, উশৃঙ্খলতা ও সংঘাত পরিহারের শিক্ষা দেয় রোজা। রমজানের পবিত্রতা রক্ষায় রাজধানীতে বন্ধ রয়েছে প্রকাশ্যে পানাহার। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানেই অবতীর্ণ হয় সম্পূর্ণ জীবনবিধান পবিত্র কোরআন মজিদ। এ মাসে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির আশকারে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রমজানের পবিত্রতা রক্ষায় রাজধানীর অনেক রেস্তোরাঁয় বন্ধ রাখা হয়েছে। কিছু সংখ্যক খোলা থাকলেও পর্দা ঝুলিয়ে রাখা হয়েছে। পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। আল্লাহ পাক চান যে এটা হচ্ছে শাহরুল মুওয়াসাত, সহমর্মিতা দেখানোর মাস।
মানুষের প্রতি সহমর্মী হওয়া, এটা একটা বড় শিক্ষা রমজানের। কষ্ট, পেরেশানি, বিপদ, মুসিবতের সময় যেরকম মানুষকে ধৈর্যশীল হতে হয়, ঠিক অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক যে সমস্ত বিষয়কে নিষিদ্ধ করেছেন সে সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখার জন্যও সবর এবং ধৈর্যের প্রয়োজন হয়, এবং এই ধৈর্যের প্রতিদান হচ্ছে জান্নাত। রমজান মাসে খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে দেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান ইসলামী চিন্তাবিদদের। সেই সাথে ভেজাল খাবার সরবরাহ থেকে বিরত থাকারও আহ্বান তাদের। কেউ হয়তো মানুষকে কষ্ট দেওয়ার মতো কাজ করছেন, কেউ খাদ্যে ভেজাল দিচ্ছেন, কেউ হয়তো একটা নষ্ট পচা জিনিস সেটা বিক্রি করে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এমন কিছু মানুষের সামনে পরিবেশন করছেন, অথবা পণ্যের দাম বৃদ্ধি করে মানুষকে একটা কষ্টের মধ্যে ফেলে দিচ্ছেন। যে অন্য সময়ের চেয়ে রমজান আসলে পরে পণ্যের দাম বৃদ্ধি করে দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। এটা কোনোভাবেই রমজান মাসের প্রতি সম্মান রক্ষার যে নির্দেশ, এটার বিপরীত। পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে পবিত্রতা রক্ষার শিক্ষা দেয় রমজানুল মোবারক। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ব বন্যপ্রাণী দিবস আজ। ক্রমাগত বন্যপ্রাণীর শিকার, পাচার ও আবাসস্থল সংকটে বিপন্ন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। বন্য হাতি, সাম্বার হরিণ, বনমোরগ, ধনেশ সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি হুমকির মুখে। বন উজাড় ও শিকার বন্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগের দাবি পরিবেশবিদদের। পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ পাহাড়ের বুকে বিচরণ করছে শাবকসহ এশিয়ান বন্য হাতি। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। ক্রমাগত বন উজাড়, আবাসস্থল ধ্বংস, খাদ্য সংকট ও শিকারীদের উৎপাতের কারণে অস্তিত্ব সংকটে বন্য হাতি, মুখপোড়া হনুমান সহ বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি। মানুষের অসচেতনতা ও শিকারীদের উৎপাতে দিন দিন হারিয়ে গেছে অনেক বন্যপ্রাণী। আগে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের অনেক হরিণ, বনমোরগ এবং বন্য শুকর ছিল। রেয়ার যে স্পেসিস যে প্রাণীগুলা সেটা দিনকে দিন হারিয়ে যাচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী শিকার বন্ধের দাবি পরিবেশবাদীদের। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 এর সংশোধন এবং আইনের কঠোর প্রয়োগ চান তারা। বন্যপ্রাণী সংকটাপন্ন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে শিকার, পাচার এবং বনকে নির্বিচারে ধ্বংস করে দেওয়া। তাই বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কাছে বিশেষ অনুরোধ, আরও বেশি কঠোর পদক্ষেপ নেওয়া এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে সচেতনতামূলক কাজ বাড়ানো। বন্যপ্রাণী শিকার করলে 50,000 টাকা জরিমানা ও 1 বছরের জেল দেওয়ার বিধান রয়েছে। শিকার বন্ধে নানা ধরনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি আইন প্রয়োগের কথা জানিয়েছে বন বিভাগ। যখন চোরাচালানের কোনো খবর পাই, পাচারের কোনো খবর পাই, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। এভাবে আমরা তক্ষক, ময়না, গুইসাপ সহ বিভিন্ন বন্যপ্রাণী আমরা আটক করেছি, আসামি চালান দিয়েছি এবং এসব বন্যপ্রাণীকে আমরা প্রকৃতিতে অবমুক্ত করেছি। দেশের মোট জীববৈচিত্র্যের 80% রয়েছে পার্বত্য চট্টগ্রামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে আবারও চলন্ত বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। রোববার দুপুর 2টার দিকে ব্যাংক টাউন এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী বাস যাত্রী নাজমুল হাসান জানান, দুপুরে গাজীপুরের চন্দ্রা থেকে রাজধানী পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ব্যাংক টাউন এলাকায় পৌঁছলে যাত্রী বেশে বাসে থাকা 2 ব্যক্তি বাসটি থামাতে বলে। এ সময় আরও 2 থেকে 3 জনকে বাসে উঠিয়ে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে টাকা পয়সা, মোবাইল সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িতদের ধরতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ একযোগে কাজ করছে। এর আগে গত 14 ফেব্রুয়ারি দুপুরে একই কায়দায় ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় শুভযাত্রা নামে আরও একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ফটকের সামনে মানে যে দরজার নামার ওখানে দাঁড়িয়ে পাশাপাশি আরো 3-4 জন উঠে গেছে বাসের মধ্যে। হয়তো দেখায় ধরে ঠিক আছে, সবার সামনে ধরে যার যার মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, যেমন আমার স্যামসাং A34 একটা নতুন, এটাও নিয়ে গেছে। ঘটনা যে গাড়িতে হয়েছে সেই গাড়ির সাথে কথা বলতে পারিনি গাড়ির ড্রাইভার বা চালক হেল্পারের সাথে। পাইলে আমরা ঘটনাটা জানতে পারবো প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে। তো যাই ঘটনা ঘটেছে, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ একসাথে সমন্বিতভাবে কাজ করতেছে। শরীয়তপুরের খাস জমি দখল করে গড়ে উঠেছে 146টি অবৈধ স্থাপনা। উচ্ছেদ করতে না পারায় সড়ক সম্প্রসারণ,
ফুটপাত ও যাত্রী ছাউনি নির্মাণ করতে পারছে না সড়ক ও জনপথ বিভাগ। প্রধান সড়কের পাশে স্থাপনা থাকায় যানজটের পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। 1986-87 সালে শরীয়তপুরের মনোহর বাজার মোড় থেকে প্রেমতলা পর্যন্ত 12 একরের বেশি জমি অধিগ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। প্রায় 6 কিলোমিটার দীর্ঘ সড়কের ধানুকা থেকে পালং উত্তর বাজার পর্যন্ত 1.5 কিলোমিটার অংশে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত স্থাপনা। ওই এলাকায় যাত্রী ছাউনি, ফুটপাত, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সৌন্দর্য বর্ধন ও সড়কবাতি বসানোর কথা থাকলেও জমি দখল হওয়ায় তা সম্ভব হয়নি। 4 লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়ে মাত্র 24 ফুট প্রশস্ত করা গেছে সড়কটি। জায়গা ছিল সৌন্দর্য বর্ধন বা ফুটপাতের জন্য, সেই জায়গাটা অবৈধ দখলদাররা মানে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করে রাখছে। যাদের জায়গা রয়েছে রাস্তার পাশে তারাই হচ্ছে এখানে বিভিন্ন বড় বড় স্থাপনা করে রাস্তার জায়গা দখল করে রাখে। বেআইনিভাবে দোকানপাট উঠায় থইছে, এগুলা ভাঙচুর করে আরো পিছায় দিলে রাস্তা আরো বড় হইলে আমাদের জন্য চলাচলের জন্য আরো সুন্দর হয়। দখল করা জমিতে হাসপাতালের কোনো অংশ থাকলে সরকারের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন। মোট 146টি অবৈধ স্থাপনার তালিকা জেলা প্রশাসককে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। অবৈধ স্থাপনা রয়েছে এরকম কিছু পক্ষকে আমরা নোটিশ দিয়েছি, তারা এখান থেকে অপসারণের জন্য জেলা প্রশাসনের সহায়তা নিয়ে আমরা সামনে একটা উদ্যোগ নিয়ে অবৈধ স্থাপনাগুলো আমরা উচ্ছেদ করতে পারবো। স্থাপনা উচ্ছেদে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। এই বিষয়টি নিয়ে সড়ক জনপথের এক্সএন মহোদয়ের সাথে আমার সাক্ষাতেই কথা হয়েছে। তো ওনাকে আমি আসলে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়েছি, কী ধরনের সহযোগিতা ওনার প্রয়োজন সেটা আমাদেরকে জানাবেন এবং তার প্রেক্ষিতে আমরা আইনানুগ সর্বোচ্চ সহযোগিতা আমরা প্রদান করব। অবিলম্বে খাস জমি দখলমুক্ত করে উন্নয়ন কাজ শেষ করার দাবি শহরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রমজান উপলক্ষে প্রবাসীরা ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স পাঠিয়েছেন $252 কোটি 80 লাখ, যা আগের বছরের একই সময়ের তুলনায় 25% বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত বছর ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছিল $202 কোটি 20 লাখ টাকা। চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি এই 8 মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $184 কোটি 90 লাখ, যা আগের অর্থ বছরে ছিল $149 কোটি 35 লাখ। সে হিসেবে গত অর্থ বছরের তুলনায় রেমিটেন্স বেড়েছে 23.8%। বাংলাদেশ ব্যাংক বলছে চলতি বছরেও রোজা উপলক্ষে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। এছাড়া খোলা বাজারের তুলনায় আনুষ্ঠানিক মুদ্রা বাজারে ডলারের দামের ব্যবধান কম থাকায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। মুখ থুবড়ে পড়েছে সর্বজনীন পেনশন স্কিম। নতুন গ্রাহক তেমন যুক্ত হচ্ছেন না, বেশিরভাগ পুরাতন গ্রাহকও দিচ্ছেন না মাসিক চাঁদা। পুরোপুরি প্রস্তুতি না নিয়ে স্কিম চালু করাই এই অবস্থা বলছেন অর্থনীতিবিদরা। পেনশন কর্তৃপক্ষ বলছে গ্রাহক আকর্ষণে গ্র্যাচুইটি, বীমার মতো সুবিধা স্কিমে যুক্ত করা হবে। বয়স্ক নির্ভরশীল জনগোষ্ঠীর শেষ বয়সের আর্থিক সুরক্ষায় 2023 সালের 17 আগস্ট চালু হয় সর্বজনীন পেনশন। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে গ্রাহক নিবন্ধন শুরু হলেও সাড়া ছিল কম। গত বছর 5 আগস্ট সরকার পতনের পর পেনশন স্কিমে নতুন গ্রাহক যুক্ত হওয়া, চাঁদা পরিশোধ অনেকটাই স্থবির। 25 ফেব্রুয়ারি পর্যন্ত 1.5 বছরে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা স্কিমে মোট যুক্ত হয়েছেন 3,73,334 গ্রাহক। তহবিলে জমা পড়েছে 160 কোটি 10 লাখ টাকার মতো। স্কিম চালুর আগে ভবিষ্যৎ মূল্যস্ফীতি, গ্রাহকের দীর্ঘমেয়াদী বিনিয়োগের রিটার্ন, সরকারি দায়সহ বিভিন্ন আর্থিক পর্যালোচনায় ঘাটতি ছিল বলে মত অর্থনীতিবিদদের। পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা না করে এগুলোকে নিয়ে আসা হয়েছে। এখন খানিকটা আমি বলবো যে বিশ্বাসের ঘাটতি আছে, হয়তো খানিকটা সময় লাগবে। আর এই সময়টায় আমাদের সরকারের উচিত হবে এগুলোকে আরেকটু যাচাই বাছাই করা। আমরা যদি একটা রাজনৈতিক অঙ্গীকার করতে পারি যে স্কিমগুলো থাকবে এবং এই স্কিমগুলোকে উপর্যুপরি শক্তিশালীকরণ করা হবে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু মানুষের সেই বিশ্বাস
এটা ফিরে আসবে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান, সর্বজনীন পেনশন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গত অক্টোবরে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাগিদ দেয়া হয় বিদ্যমান স্কিমগুলোকে আরও আকর্ষণীয় করার। আনুতোষিক বা গ্র্যাচুইটি দেওয়া যায় কিনা সেটা পরীক্ষা করার জন্য অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। প্লাস এর সাথে একটা স্বাস্থ্য বিমা বিষয় যোগ করা যায় কিনা, কারণ অনেকে আছেন যারা নিম্ন আয়ের কর্মচারী, মানে হেলথের কাভারেজ থাকবে, প্লাস এই যে সময়টা ওনারা চাঁদাটা দিতে পারলেন না, এটা হয়তো তাদের পক্ষে বিমা কোম্পানি পরিশোধ করবে। পোশাক খাতের শ্রমিক, প্রবাসী কর্মীদের পেনশনে যুক্ত করতে বাড়তি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক, সার ও সেচ সংকটে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। কীটনাশকের অতিরিক্ত মূল্য হওয়ায় ধান চাষে লোকসানের আশঙ্কায় চাষিরা। এতে আগ্রহ হারিয়ে বিকল্প চাষে ঝুঁকছেন কৃষকরা। তবে সার, বীজ ও কীটনাশকের দাম নিয়ে কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পাবনায় চলছে ধানের জমি প্রস্তুতের কাজ। অনেক জমিতেই আগেভাগে রোপণ শেষ করায় আগাছা পরিষ্কার করছেন চাষিরা। তবে সার শ্রমিক সহ প্রয়োজনীয় উপকরণের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে তারা। এইভাবে যদি সার বেশির দাম হয়ে থাকে তাহলে আমরা তো আবাদ করা আমার সম্ভব নয়। নাটোরে এবার বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৬১,০০০ হেক্টর জমিতে। মৌসুমের শুরুতেই দেখা দেয় শ্রমিক, সার ও কীটনাশকের সংকট। কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবি জানিয়েছেন তারা। আমাদের জমি আছে বিধায় আমাদের জমি চাষ করতে হয়, তাছাড়া ধানের আবাদ যেটা করি আমাদের লাভজনক যে একটা জিনিস আমরা পাবো সেটা আমরা পাই না। কুষ্টিয়ায় সময় মতো জিকের পানি না পাওয়া এবং একই সঙ্গে উৎপাদন সামগ্রীর দাম বাড়ায় ব্যাহত বোরো আবাদ। একই অবস্থা চুয়াডাঙ্গাতেও। মানে অন্যান্য আবাদের কারণে আমরা লেবার পাচ্ছি না। বৈদ্যুতিক যে পাম্প সেটির জন্য আবেদন করে তাহলে উপজেলা সেচ কমিটি সেই বিষয়টার শিথিলতার সঙ্গে বিবেচনা করবে। মৌসুমের শুরুতে মেহেরপুরে শ্রমিক ও সারের সংকট দেখা দেয়। এছাড়াও চাষিদের বেশি দামে কিনতে হচ্ছে বালাইনাশক। রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, ফরিদপুরেও একই পরিস্থিতি। কীটনাশকের বেশি সমস্যা, এক তো দাম বেশি, তারপর এখন একর প্রতি অনেক ডবল লাগতেছে। মৌলভীবাজারে সেচ সংকট ও পোকার আক্রমণের দুশ্চিন্তায় কৃষক। সেচ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মাধ্যমে সেচ স্কিম মালিক এবং মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে একটা সমন্বয় করতে এবং এই সেচ নিয়ে যাতে কৃষক কোনো অসুবিধা না পড়ে, সেচের অভাবে যাতে কারো জমি অনাবাদি না থাকে সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছি। এবছর বোরো ধান আবাদে বিঘা প্রতি খরচ হচ্ছে 12 থেকে 14,000 টাকা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।